100 মেগাপ্যাসকেলের জন্য, এটা হচ্ছে 70 মেগাপ্যাসকেলের জন্য, এই যে টোটালটা নিচ থেকে চলে আসছে এই পর্যন্ত। তারপর হচ্ছে এটা হচ্ছে 30, 25, এটা হচ্ছে 10, আর এই যে এটা হচ্ছে কি আমাদের 1। সো খেয়াল করো আমাদের এই যে প্রেশারের যে লাইনগুলো আছে, এই লাইনগুলো খেয়াল করো, এই লাইন থেকে এসে আসার পর কিন্তু এক একটা ফেজে এখান থেকে চলে এসে দেন আবার কি এরকম গ্রাফ আসছে, ঠিক আছে। সো এখানে যে ব্লু যে ডোম আকৃতির যে কার্ভটা আছে, ঠিক আছে, এই কার্ভ হচ্ছে আমাদের একটা বলতে পারি একটা বাউন্ডারি লাইন, ঠিক আছে, এই ডোম শেপ যেটা আমি দেখাচ্ছি। সো এখানে একটা পয়েন্ট আছে রেড কালারের বোল্ড করা, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, তার আগে আমি একটু গ্রাফটা একটু এখান থেকে দেখিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের এই গ্রাফটার একটা সে ধরো একটা স্কেমেটিক একটা ভিউ। তো এই ভিউয়ে ঠিক সেম জিনিসগুলোই আছে। এই যে আমাদের ডোম আকৃতির যে শেপটা ছিল, এই পয়েন্ট হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টে আমার টেম্পারেচার হচ্ছে 374 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 22.06 মেগাপ্যাসকেল, ঠিক আছে। তো এই ক্রিটিক্যাল পয়েন্টের নিচে আমাদের এই ডোম আকৃতির যে লাইনটা আছে, এই লাইনের বাম পাশে যে রিজিয়নটা আছে, এই যে এতটুকু রিজিয়ন, এই রিজিয়নটা হচ্ছে আমাদের লিকুইড পানি। যদি এই প্রেসার বা এবং এই এন্ট্রপিতে থাকে তাহলে এই রিজিয়নটা হবে হচ্ছে পানির লিকুইড অবস্থা, ঠিক আছে। এবং এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে 100% বা স্যাচুরেটেড লিকুইড লাইন, ঠিক আছে। যখন আমরা কি করব, এই লাইন ক্রস করে যদি আমরা স্যাচুরেটেডটা একটু বলে নিলে ভালো হতো স্যার। স্যাচুরেটেডটা মানে হচ্ছে যে তোমার 100% লিকুইড, ঠিক আছে, এখানে কোনো ভেপার নেই বা কোনো আইস নেই, থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। আচ্ছা, দেন হচ্ছে আমরা যখন এই রিজনে চলে আসলাম, দেখো আমরা যত ডান দিকে আসতেছি আমরা উপরের দিকে পড়ে যাই, আমরা আগে লেফট থেকে রাইট সাইডে যাই। যত আমরা ডান সাইডে আসতেছি তখনই দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে এন্ট্রপি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের কি হচ্ছে এন্ট্রপি বেড়ে যাচ্ছে। সো এটা ছিল আমাদের সলিড লিকুইড, এটা হচ্ছে আমাদের ফুলি লিকুইড স্যাচুরেটেড লিকুইড রিজিয়ন এবং স্যাচুরেটেড লিকুইড লাইন। আর এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার অথবা ড্রাই স্টিম, মানে এই পয়েন্টে আমাদের যে স্টিমটা হবে সেই স্টিমে কোনো ওয়াটার ড্রপলেট থাকবে না, এই লাইনটা, ঠিক আছে। এই লাইনটা কি থাকবে না, আমাদের কোনো ওয়াটার ড্রপলেট থাকবে না আমাদের স্টিমের ভিতরে। তাহলে এর মাঝখানে কি রয়ে গেল, এখানে হচ্ছে 100% লিকুইড, এটা হচ্ছে 100% ভেপার অথবা 100% ভেপার। তাহলে মাঝখানে কি, মাঝখানে হচ্ছে কি ওয়েট স্টিম। এই স্টিমে কি থাকবে, এই স্টিমে ভেপারও থাকবে, এই স্টিমে কিছু লিকুইডও থাকবে। কথা বোঝা গেছে? এই স্টিমে কি থাকবে, কিছু ভেপারও থাকবে, এই স্টিমে কিছু লিকুইডও থাকবে। দেন এরপরে যখন এই রিজনটা যখন চলে আসলাম, এই রেড শেডের যে রিজনটা, এই রিজনকে আমরা বলি হচ্ছে সুপার হিটেড স্টিম, ঠিক আছে। এটা হচ্ছে কি সুপার হিটেড অবস্থায় থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কি সুপার হিটেড স্টিম। আচ্ছা, তো এখানে খেয়াল করো পানি যখন পানি যখন 1 মেগাপ্যাসকেল প্রেসারে থাকে, ঠিক আছে, তখন পানিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যতটুকু হিট আছে, এই হিটটা কি থাকে, দেখো এই এই যে সেম আমার, থাকতেছে। হ্যাঁ, এই পয়েন্ট এবং এই পয়েন্টের টেম্পারেচার কিন্তু কি দেখো ফিক্সড, দেখছো, এটা তো 1 মেগাপ্যাসকেল, আমি ভুল বললাম, এটা 1 মেগাপ্যাসকেল। দেখো টেম্পারেচার কিন্তু ফিক্সড। আর আমরা জানি কি মানে যখন অ্যাটমসফেরিক প্রেসার কত 100 কিলো প্যাসকেল, ঠিক আছে। 100 কিলো প্যাসকেলে পানি কত তাপমাত্রায় বয়েল হয় এক 100 অ্যাটমসফেরিক ডিগ্রি প্রেসারে? সেলসিয়াস। হ্যাঁ, 100 ডিগ্রি স্যার সেলসিয়াস। 100 স্যার 100 স্যার 100 100। ডিগ্রি সেলসিয়াসে। তো খেয়াল করো এই যে আমাদের 100 কিলো প্যাসকেলের যে লাইনটা, এই লাইনটা এখানে চলে আসলো। দেন আমি টেম্পারেচার মেজার করতে যাই, দেখো টেম্পারেচার কত আছে, 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে পানি যখন 100 কিলো প্যাসকেল প্রেসারে থাকবে তখন সে কত তাপমাত্রায় বয়েল হবে, সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়েল হবে। তো পানি যদি 1 মেগাপ্যাসকেল প্রেসার থাকে তাহলে সে 180 ডিগ্রি, 190 এইটি হবে 80 মনে সরি হয়, স্যার। 1 2 3 4, 180 ডিগ্রি সেলসিয়াসে সে কি করবে, বয়েল করা শুরু করবে। সো খেয়াল করো পানি কিন্তু কি এই পয়েন্টে কি 100% লিকুইড, আর এই পয়েন্ট হচ্ছে কি 100% ভেপার। তাহলে মাঝখানে টোটাল যে রিজিয়নটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে রিজিয়নটা আছে, তাহলে এইটা কি হবে, আমার কি এখানে কি আমি 100 ডিগ্রি সেলসিয়াস লিকুইড হওয়ার পর কি আমি হিট দিয়ে অফ করে দিয়েছিলাম,
আমি কিন্তু হিট দেওয়া অফ করি নাই, আমি কিন্তু হিট দিয়েই যাচ্ছিলাম। বাট সেই হিট দেওয়ার ফলে কি হচ্ছে, আমার পানি, স্যার এটা কি ল্যাটেন্ট হিট হবে? ইয়েস, এটা হচ্ছে কি আমাদের সেই ল্যাটেন্ট হিটটা। ঠিক আছে, সো আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি এন্ট্রপি পাই এবং এই পয়েন্টে যদি আমি এন্ট্রপি পাই, দুটো ডিফারেন্স যদি পাই বা এখানে যদি আমি এনথালপি বের করতে পারি, সেখান থেকে আমি বলতে পারবো যে আমার কি পরিমাণ এনার্জি দিতে হচ্ছে শুধুমাত্র কি করার জন্য, আমার পানির ফেস চেঞ্জ করার জন্য, লিকুইড থেকে ভেপারে নেয়ার জন্য। স্যার তাহলে কি স্যার 100 কিলো প্যাসকেলের জন্য মানে ল্যাটেন্ট হিট হলো 100 ডিগ্রি সেলসিয়াস? লেটেন্ট হিট তো হচ্ছে এনার্জি, আমি Hello, বলে মানে জিনিসটা হবে হচ্ছে যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হবে, বয়েল হবে। ইয়েস। ঠিক আছে, বয়েল হবে। বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের কি পরিমাণ হিট দিতে হয়, এটা হচ্ছে নিয়ারলি মনে হয় 2200 কিলো জুল। ঠিক আছে, লেটেন্ট হিট অফ ওয়াটার, তোমরা একটু দাঁড়াও, আমি একটু দেখে বলি, আমার ঠিক ভুলে গেছি, খুব সম্ভবত 2200 কিলো জুল। স্যার 2100 না? 2100? জি স্যার, ইয়াটা 42 গ্রাফ 21। থেকে বোঝা যায় না স্যার? হুম, গ্রাফের নিচে যে গ্রাফ থেকে আমরা এন্ট্রপি বের স্পেসিফিক করতে পারবো, স্পেসিফিক এন্ট্রপি বের করতে পারবো। এন্ট্রপি থেকে আমরা কি পরিমাণ হিট দিচ্ছি সেটা বের করা যায় না। ঠিক আছে, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে 2257 এনথালপি। স্যার। হ্যাঁ 2257 স্যার। হ্যাঁ, এরকম 2257, আমি যেটা বলছিলাম কি 2257, ওটা কিন্তু কি কিলো জুল পার কেজি। ঠিক আছে, সো ওই পরিমাণ যদি আমি 2200 কিলো জুল পরিমাণ বা 2257 কিলো জুল পার কেজিতে যদি আমি হিট যদি দেই, তাহলে কি হবে, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার থেকে হয়ে যাবে কি ভেপারে। ঠিক আছে, এটা হচ্ছে কি এই ফেজটুকু চেঞ্জ করতে হবে। সো এখন খেয়াল করো, প্রেসার যত বেড়ে যাচ্ছে তত কি আমাদের এই যে লাইনটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কি কমে যাচ্ছে না? কথা কি বুঝতে পারছো? দেখো, প্রেসার আমি যত বাড়াচ্ছি, এই যে আমার ফেস চেঞ্জের যে রিজিয়নটা, যে এই যে লাইনটা, এই লাইনটা কি ছোট হয়ে যাচ্ছে না যত আমি প্রেসার বাড়াচ্ছি? স্যার এন্ট্রপি কমে যাচ্ছে? এন্ট্রপি দিকে মনোযোগ না দাও, তুমি খেয়াল করো যে এই যে লাইনটা কি ছোট হচ্ছে নাকি হচ্ছে না? স্যার লাইনটা যত ছোট হচ্ছে তার মানে হচ্ছে কি আমার লেটেন্ট হিট কি কমে যাচ্ছে। ঠিক আছে, স্যার লাইনটা যত ছোট হচ্ছে তার মানে কি আমার লেটেন্ট হিটটা কি কমে যাচ্ছে না? কারণ তুমি খেয়াল করো, এই পয়েন্ট এবং এই পয়েন্টে এন্ট্রপি ডিফারেন্স যা হবে, আর এই পয়েন্ট আর এই পয়েন্টে এন্ট্রপি ডিফারেন্স কি সেম হবে? না স্যার, কি হবে, বেশি হবে নাকি কম হবে ডিফারেন্স? কম হবে স্যার। কম হবে। তাহলে খেয়াল করো, যে যত আমরা প্রেসার বাড়াচ্ছি, আমার কি হচ্ছে, আমার পানিকে ভেপারে পরিণত করতে কি আরো কম পরিমাণ এনার্জি দিতে হচ্ছে না? দেখো, এই যে লাইনটা, সহজ করে বোঝার চেষ্টা করো, এই যে লাইনটা, এই লাইনের লেন্থ যতটুকু, এই পরিমাণ লেন্থকে যদি আমি বলি হচ্ছে 2257 কিলো জুল পার কেজি, তাহলে এটা কি 2257 হবে নাকি তার থেকে কম হবে? কম এই হবে। লাইনটা বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। এই লাইনটা আরো কম হবে না? এই লাইনটা কি আরো কম কম। হবে। সো এই যে ক্রিটিক্যাল যে পয়েন্টটা আছে, ক্রিটিক্যাল পয়েন্টে আসলে কি হয়, যদি আমি কি করি, আমি 22.06 মেগাপ্যাসকেল এবং 374 ডিগ্রি সেলসিয়াসে যদি নিয়ে আসি, তখন দেখা যাবে যে পানি মুহূর্তেই কি হয়ে যাচ্ছে, ফেস চেঞ্জ করে ফেলছে। এই পয়েন্টে, ক্রিটিক্যাল পয়েন্টে পানির কি থাকছে না, পানির কোনো লেটেন্ট হিট থাকছে না। কথা বুঝতে পারছি? পানির কি থাকছে না, পানির কোনো লেটেন্ট হিট থাকছে না। স্যার এখানে স্যার 374 ডিগ্রি সেলসিয়াসে কি নেওয়া পসিবল পানিকে? হ্যাঁ, নেওয়া পসিবল। আমি যদি প্রেসার 22.06 মেগাপ্যাসকেলে রাখি তাহলে তো অবশ্যই পসিবল। এটা কিন্তু ফিজিক্যাল, পানিকে এই টেম্পারেচার, এই প্রেসার রেখে 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 কিন্তু এই গ্রাফটা প্লট করা হয়েছে। এটা কিন্তু মানে প্র্যাকটিক্যাল ডেটা। মানে স্যার আমরা তো জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে স্যার ভ্যাপার হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু কারণ ওখানে আমি কিন্তু আগেই বলেছি এখানে প্রেসার রিলেটেড, কারণ আমার এখানে প্রেসার আছে কত, স্যার 100 কিলো প্যাসকেল। 100 কিলো 22.06 প্যাসকেল। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাবাউট কি 100 কিলো প্যাসকেলকে কত মেগাপ্যাসকেল বলা যায়? পয়েন্ট 1 1 01 maybe. 0.001 নাকি 0.01?
0.001 001 স্যার। হ্যাঁ 0.001 মেগাপ্যাসকেল। আর আমি এখানে প্রেসার দিচ্ছি কত 22.06 মেগাপ্যাসকেল। তাহলে প্রেসার কতটুকু বেশি দেখতে পারছো? প্লাস হচ্ছে আমার টেম্পারেচার নিয়ে যাচ্ছে কত 374 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাচ্ছে, কারণ আমার প্রেসার যত বাড়বে আমার পানির টেম্পারেচার কি তত বাড়তে থাকবে। ঠিক আছে, তো যখন আমি এই রিজনে নিয়ে আসবো তখন দেখা যাবে পানি কি করবে না, কোনো ধরনের ল্যাটেন্ট হিট সে অ্যাবজর্ব করবে না, সে সাথে সাথে কি করবে, লিকুইড থেকে ভেপারে পরিণত হয়ে যাবে। তাহলে খেয়াল করো, তার মানে কি হচ্ছে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা প্রেসার যত কমিয়ে দিচ্ছি তত কি হচ্ছে, আমার পানিকে যদি আমি লিকুইড থেকে ভেপারে কনভার্ট করতে চাই তাহলে কি আমার বেশি পরিমাণ এনার্জি দিতে হচ্ছে না? জি স্যার। চিন্তা করে দেখো, আমি যদি প্রেসার কমিয়ে ফেলি তাহলে কি হচ্ছে, পানিকে যদি আমি সে ধরো এখানে কত আছে 5, ধরো আমি এটাই ধরলাম 5 কিলো প্যাসকেল প্রেসার, এই প্রেসারে আমার পানিকে ভেপার থেকে লিকুইড থেকে ভেপার আনার জন্য কি করতে হবে, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি করতে হবে, আমাদের এনার্জি সাপ্লাই দিতে হবে। তাহলে কি এখানে কি এনার্জি বেশি না 100 কিলো প্যাসকেল থেকে? এই লাইনটায় হ্যাঁ স্যার, বেশি এনার্জি দিতে হবে স্যার। বেশি এনার্জি দিতে হবে। তার আচ্ছা মানে স্যার, জিনিসটা খেয়াল করো যে প্রেসার যত বেশি হবে আমাকে পানির এই ফেজ চেঞ্জ করার জন্য বা এই কি করতে হচ্ছে, আমার কম এনার্জি দিতে হচ্ছে। আবার আমি প্রেসার যত কমিয়ে ফেলছি স্যার সেক্ষেত্রে কি প্রেসার করতে হবে? বাড়ানোর জন্য কি আমাদের এনার্জি খরচ হবে না? প্রেসার বাড়ানোর জন্য হ্যাঁ আমাদের এক্সটার্নাল ওয়ার্ক ডান দিতে হয়, কম্প্রেসর ইউজ করতে হয়। স্যার 1 মেগাপ্যাসকেল ইকুয়ালস টু স্যার 1 মেগাপ্যাসকেল ইকুয়ালস টু 10⁶ প্যাসকেল। তাহলে স্যার 100 কিলো প্যাসকেল সমান 0.001 মেগাপ্যাসকেল কেমনে হয় স্যার? তো কত হবে? স্যার কিলো প্যাসকেল মানে স্যার 10⁻³ না? হ্যাঁ 10⁻³ আর হচ্ছে 10⁶ তাহলে ইয়েস স্যার। ঠিক আছে, পয়েন্টের জন্য একটা শূন্য আর পর আর দুটো শূন্য। Yes. ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আমি প্রেসার যত কমিয়ে দিচ্ছি আমার লেটেন্ট হিট তত কি বেশি দিতে হচ্ছে, আবার প্রেসার যত আমি বাড়িয়ে দিচ্ছি লেটেন্ট হিট আমার কি হচ্ছে, কম দিতে হচ্ছে। এই ফেনোমেনাটাকেই স্যার কাজে ওইখানে লাগায়। 100 গুণ হবে না আবার একসাথে? আমি তো যেটা বলছিলাম যে আমি বলছি যে 100 কিলো প্যাসকেলে তুমি যদি মেগা প্যাসকেলে কনভার্ট করো তাহলে কত হবে? 100 কিলো প্যাসকেলের ইউনিটটা তুমি কিলো প্যাসকেল থেকে মেগা প্যাসকেলে নিবা, তাহলে তো কি দাঁড়াবে? স্যার 100 ইনটু 10 100 into 10 হবে। 10⁻³ হ্যাঁ স্যার ওইটা স্যার 10⁻³ তার মানে নিচে 100 ভাগ 1000 0.1 মেগাপ্যাসকেল না? তুমি ভালোভাবে চিন্তা করো তারপরে বলো। স্যার কিলো প্যাসকেলে তো 10⁻³ আগেই থাকে, আর এখানে 100, আর হ্যাঁ মেগাতে 100 কিলো প্যাসকেল, হ্যাঁ 0.1, হ্যাঁ 0.1, ঠিক আছে 0.1 মেগা প্যাসকেল। সেটাই তো হ্যাঁ 0.1। ঠিক আছে আমি হচ্ছে 1 কিলো প্যাসকেলের সাথে চিন্তা করতে যাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে 0.1 মেগা প্যাসকেল। ঠিক আছে আচ্ছা, তো এখন এই যে জিনিসটা, যে প্রেসার বাড়ালে আমার লেটেন্ট হিট কম লাগছে, আবার প্রেসার কমিয়ে দিলে আমার কি হচ্ছে, লেটেন্ট হিট বেশি লাগছে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে কি করা হয়, আমাদের রেফ্রিজারেশন যে সিস্টেমটা আছে সেটাকে ইউজ করা হয়। ঠিক আছে, তো কিভাবে ইউজ করা হয়, আমরা যে এর আগে ভেপার রেফ্রিজারেশন সিস্টেম পড়ে আসছিলাম, সেখানে আমাদের কয়েকটা কম্পোনেন্ট ছিল, কম্পোনেন্টগুলোর নাম কি তোমাদের মনে আছে? একটা ছিল হচ্ছে কম্প্রেসার, একটা ছিল হচ্ছে কি কন্ডেন্সার, একটা ছিল এক্সপানশন ভালভ, আর আরেকটা ছিল কি আমাদের ইভাপোরেটর। মনে আছে? আমরা সেকেন্ড তো পড়ে আসছিলাম ডিটেইলে। জি স্যার। Yes, স্যার। আচ্ছা, তো আমরা এখন সেদিকেই যাই। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার গ্রাফের যে 100 মেগাপিক্সেলের যে একটা হয়েছে ওইখানে ঘটনাটা হয়েছে কি স্যার? হ্যাঁ কি হয়েছে? সে 100 মেগাপ্যাসকেল। হ্যাঁ ও 100 মেগা প্যাসকেলের ঘটনাটা কি হয়েছে, এখানে যেটা দেখা গেছে যে তোমার মানে পানি হচ্ছে এই প্রেসারে যখন থাকতেছে, ঠিক আছে 100 মেগা প্যাসকেল যখন প্রেসারে থাকতেছে তখন সেটা একটা সাব ক্রিটিক্যাল জোনের ভিতরে চলে যায়। ঠিক আছে,
যে দেখা যায় যে সাবক্রিটিক্যাল জোনকে আসলে খুব ভালোভাবে ডিফাইন করা এখনো যায় নাই, যে এই যে রিজন আছে রিজনের বাইরে উপরের দিকে গেলে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে তো দেখা যাচ্ছে কি পানি কি তার আগেই দেখো, খেয়াল করো যে এই পয়েন্ট থেকে কি আস্তে আস্তে দেখো এই লাইন থেকে যে আমাদের লিকুইড রিজন ছিল সেখান থেকে কিন্তু ডিরেক্টলি কি সাবক্রিটিক্যাল রিজনে চলে যাচ্ছে। এই রিজনটাকে বলা হচ্ছে সাবক্রিটিক্যাল রিজন। ঠিক আছে, সো এখানে দেখা যায় যে তোমার 100 মেগাপাস্কেল প্রেসারে যখন থাকে তখন দেখা যায় যে এই পর্যন্ত প্রেসার পর্যন্ত আসতে আসতেই পানি হচ্ছে আমাদের ভেপারে কনভার্ট হয়ে চলে যায়। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সাবক্রিটিক্যাল জোন, অথবা এই রিজনটাকে বলা হচ্ছে আমাদের সুপার হিটেড রিজিয়ন। বুঝা গেছে? এখানে স্যার ট্রিপল পয়েন্ট কোনটা? এই যে রেড ডটের যে পয়েন্ট, এই পয়েন্ট। এটা তো ক্রিটিক্যাল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট কি এটা? ও ট্রিপল পয়েন্ট, না না ট্রিপল পয়েন্ট এটা না। এই গ্রাফে দ্বারা এই গ্রাফে ট্রিপল পয়েন্টটা কি ইন্ডিকেট করেছে কিনা দেখতে হবে। আচ্ছা, যে এইটা হচ্ছে ট্রিপল পয়েন্ট, এই যে দেখতে পারছো ইয়েস স্যার। ব্লু কালারের ডটেড, এই যে ট্রিপল পয়েন্ট। তখন এন্ট্রপি কত? 0, টেম্পারেচার হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হচ্ছে 611.657 প্যাসকেল। এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট, পানির ত্রৈধ বিন্দু। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা। সো এই যে আমাদের রেফ্রিজারেশন সিস্টেম আমরা পড়ে আসছিলাম, যে আমাদের তিনটা কম্পোনেন্ট ছিল, একটা ছিল হচ্ছে কন্ডেন্সার, একটা ছিল এক্সপানশন ভালভ, একটা হচ্ছে কম্প্রেসর, আর একটা হচ্ছে ইভাপোরেটর। ঠিক আছে, তার মধ্যে এখানে যে জিনিসটা করা হয়, ইভাপোরেটরে কি করা হয়, ইভাপোরেটরের প্রেসারটা থাকে হচ্ছে লো প্রেসারে, হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের রেফ্রিজারেন্টটা ইভাপোরেটরের ভিতর দিয়ে পাস করে। সো রেফ্রিজারেন্ট যখন আমাদের ইভাপোরেটরের ভিতর দিয়ে পাস করে তখন সে কি করে, সে হচ্ছে আমাদের যেই এরিয়াটা কি করতে হবে, ঠান্ডা করতে হবে, সেই এরিয়া থেকে কি করে, সে হিট অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, সে কি করে, সে এরিয়া যেই রেফ্রিজারেটেড যে স্পেসটা থাকে, যে রিজনটা থেকে, সেখান থেকে সে কি করে, সে হিট অ্যাবজর্ব করে। তার মানে খেয়াল করো, এই যে আমাদের গ্রাফ, যদি আমরা হচ্ছে সে ধরো আমাদের ইভাপোরেটরের ভিতর দিয়ে সে হচ্ছে 10 কিলো প্যাসকেল প্রেসারে যদি আমাদের রেফ্রিজারেন্ট যদি ফ্লো করে, তাহলে সে কি করবে, সে বেশি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারবে না। আবার একটু ক্লিয়ার করা যাবে? আমি বলতে চাচ্ছি যে রেফ্রিজারেন্ট যেটা হচ্ছে আমাদের ইভাপোরেটর, হ্যাঁ রেফ্রিজারেন্ট রেফ্রিজারেটর স্যার যেটা বুঝাইলেন ওইটা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ইভাপোরেটর থাকে, ইভাপোরেটর ভিতর দিয়ে কি ফ্লো করে আমাদের রেফ্রিজারেটরে, আমাদের ওয়ার্কিং ফ্লুইড কি রেফ্রিজারেন্ট না, আগে তো পড়িয়েছিলাম। ইয়েস স্যার। ঠিক আছে, ওই রেফ্রিজারেন্টটা যখন কি আমাদের ইভাপোরেটরের ভিতর দিয়ে যখন সে ফ্লো করে, তখন সে কি করবে, ধরো এই রেফ্রিজারেন্টটা হচ্ছে আমাদের রুমে থাকে, সো আমাদের রুমে যে টেম্পারেচার গুলো থাকে, হাই হিটের যে টেম্পারেচার গুলো থাকে, সেখান থেকে সে কি করে, হিট অ্যাবজর্ব করে নেয় না। ইয়েস স্যার। বা আমি যদি একটা ফ্রিজের কথা বলি, ফ্রিজে যে আমরা খাবারগুলো রাখি সেখান থেকে সে কি করে, হিট অ্যাবজর্ব করে নেয়। তো এই হিট অ্যাবজর্ব করে আমাদের রেফ্রিজারেন্ট কি হয়, যখন ইভাপোরেটরের প্রবেশ করে তখন সে লিকুইড থাকে, এবং যখন সে ইভাপোরেটর থেকে বের হয়ে যায় তখন সে কি হয়ে যায়, সে তখন ভেপার হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইভাপোরেটরে আমাদের রেফ্রিজারেন্টের কি হচ্ছে, ফেস চেঞ্জ হচ্ছে না, লিকুইড থেকে ভেপারে যাচ্ছে না। ইয়েস স্যার। আচ্ছা, যদি লিকুইড থেকে সে যদি ভেপারে যায়, তাহলে তাকে কি করতে, তাকে লেটেন্ট হিট অ্যাবজর্ব করতে হবে না। ইয়েস স্যার। সো আমরা যদি এই সেই রেফ্রিজারেন্টের প্রেসার যত কমাবো, তাহলে কি সে তত বেশি হিট অ্যাবজর্ব করতে পারবে না, তাই না? ইয়েস স্যার। তাহলে সে যত বেশি পরিমাণ আমার ওই রেফ্রিজারেটেড যে স্পেসটাকে সে ঠান্ডা রাখবে, সে যত বেশি পরিমাণ হিট নিতে পারবে, সে আমার স্পেসটা কি তত বেশি ঠান্ডা হবে, এবং সেই ঠান্ডা হওয়াটাই কি আমাদের রিকোয়ারমেন্টের না। ইয়েস স্যার। আমরা এসি ইউজ করি কেন, যেন আমাদের রুমটা ঠান্ডা হয়। সো আমি আমার রেফ্রিজারেটরের যে ইভাপোরেটরের ভিতর দিয়ে যখন রেফ্রিজারেন্ট ফ্লো করবে, আমি যত লো প্রেসারে ফ্লো করাতে পারবো, আমার রেফ্রিজারেন্ট কি করবে, তত বেশি পরিমাণ কি করবে, সে হিট অ্যাবজর্ব করবে, যেটা হচ্ছে কি আমার আলটিমেট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে এই লাইন, নিচের লাইনটা যত বড় হবে, তার মানে কি হবে, আমার রেফ্রিজারেটিং ইফেক্টটা কি হবে, তত বেশি হবে। ঠিক আছে, আমাদের কি হবে, রেফ্রিজারেটিং ইফেক্টটা কি হবে, তত বেশি হবে, হুইচ ইজ আওয়ার মেইন আউটপুট এই রেফ্রিজারেশন সিস্টেম থেকে। আচ্ছা, দেন আমরা যে
কম্প্রেসরটাকে ইউজ করেছিলাম। সেটা কেন ইউজ করেছিলাম? কম্প্রেসর ইউজ করে আমরা সেই রেফ্রিজারেন্টের ভিতরে কি প্রেসারকে কি করছিলাম, বাড়িয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, রেফ্রিজারেন্টের প্রেসারকে কি করছিলাম, বাড়িয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, সো প্রেসার বাড়ালে স্যার এনার্জি কম ইউজ হবে না? আমি দেখাই আমরা কি করলাম। আমাদের ধরো এই পয়েন্টে দাঁড়াও দেখাই। ধরো এই যে ইয়েলো লাইনটা ড্র করলাম, এই লাইনটুকু হচ্ছে আমাদের কি রেফ্রিজারেটিং ইফেক্ট। ঠিক আছে, সো এই লাইন কি হচ্ছে আমাদের রেফ্রিজারেশন, আমাদের এই রেফ্রিজারেন্টে কি হচ্ছে ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করছে। দ্যাট মিনস হচ্ছে কি আমাদের রুম ঠান্ডা হচ্ছে। দেন আমাদের যখন ইভাপোরেটর থেকে আমাদের রেফ্রিজারেন্টটা বের হবে, তখন সে কি অবস্থায় থাকবে? সে থাকবে হচ্ছে ভেপার অবস্থায়। তার মানে কি হচ্ছে এই লাইন বরাবর থাকবে অথবা এই লাইনের বাইরে চলে যাবে। ঠিক আছে, দেন কি করা হয়? দেন হচ্ছে আমাদের যে কম্প্রেসরটা থাকে, সে কম্প্রেসর কি করবে? সে কম্প্রেসর হচ্ছে আমাদের যে ওয়ার্কিং ফ্লুইড, আমাদের রেফ্রিজারেন্ট আছে, সেই রেফ্রিজারেন্টের প্রেসারকে বাড়িয়ে দিবে। তো সে ধরো প্রেসার বাড়িয়ে নিয়ে আসলো হচ্ছে 1 মেগাপ্যাসকেল। ঠিক আছে, আমার প্রথমে আমাদের প্রেসার ছিল কত, খেয়াল করো, 25 কিলো প্যাসকেল। দেন কম্প্রেসর কি করলো? আমাদের রেফ্রিজারেন্টের প্রেসার বাড়িয়ে দিল কততে? 1 মেগাপ্যাসকেল। ঠিক আছে, এখন কি করব? এখন কি হবে? আমাদের কম্প্রেসর থেকে আমাদের রেফ্রিজারেন্টটা ফ্লো করবে কোথায়? কন্ডেন্সারের ভিতর দিয়ে। ঠিক আছে, আমাদের রেফ্রিজারেন্ট কি করবে? এখন কন্ডেন্সারের ভিতর দিয়ে ফ্লো করবে। সে যখন কন্ডেন্সারের ভিতর দিয়ে যখন ফ্লো করবে, কন্ডেন্সারের ভিতরে আমাদের রেফ্রিজারেন্ট কন্ডেন্সারে প্রবেশ করার আগে আমাদের রেফ্রিজারেন্ট থাকে হচ্ছে কি গ্যাসিয়াস অবস্থায়, এবং কন্ডেন্সার থেকে যখন আমাদের রেফ্রিজারেন্ট বের হয়ে যায়, তখন সে থাকে হচ্ছে লিকুইড অবস্থায়। ঠিক আছে, প্রথমে কি থাকে? গ্যাসিয়াস অবস্থায়, এবং পরবর্তীতে সে কি থাকে? সে লিকুইড অবস্থায় চলে আসে। তো আমরা ধরে নিলাম আমাদের এই পয়েন্টে এসে আমাদের কি হচ্ছে, রেফ্রিজারেন্টটা কি হচ্ছে আমাদের কন্ডেন্সার থেকে বের হচ্ছে, এবং তখন এই অবস্থায় আমাদের রেফ্রিজারেন্ট কি অবস্থায় আছে? সম্পূর্ণ লিকুইড অবস্থায় আছে। ঠিক আছে, সো খেয়াল করো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেই এনার্জি, এই এনার্জিটা আমাদের রেফ্রিজারেন্ট কি করবে? আমাদের এনভায়রনমেন্টে ছেড়ে দিবে। ঠিক আছে, সে কি করবে? এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল যে রিজিয়নটা আছে, এতটুকু পর্যন্ত রেস করতে, টেম্পারেচার রেস করার জন্য আমাদের যে পরিমাণ হিট দিতে হয়েছিল, এই পরিমাণ হিট কি করতে হবে? সে কি করবে? সে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে ছেড়ে দিবে। ঠিক আছে, তো ছেড়ে দেওয়ার পর কি করা হবে? তাহলে কি করতে হবে? আমার যেহেতু এটা ক্লোজ সাইকেল, রেফ্রিজারেন্ট কি আবার কি আমাদের এই এখানে চলে আসতে হবে। তো রেফ্রিজারেন্ট কি করা হয়? আমাদের কনস্ট্যান্ট প্রেসার এনথালপি কি হয়? স্যার কনস্ট্যান্ট এনথালপিতে আমাদের প্রেসার ড্রপ করে এই পর্যায়ে নিয়ে আসে। সো এই যে সাইকেলটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আবার হচ্ছে এই পয়েন্ট, এই হচ্ছে আমাদের টোটাল 4টা ফেজ। ঠিক আছে, তো আমি যদি এটাকে বলি হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের 4। ঠিক আছে, এই 1, 2, 3, 4। সো খেয়াল করো 4 থেকে 1 যতটুকু আছে, এই প্রসেসটা কোথায় হচ্ছে? এই প্রসেস হচ্ছে আমাদের কন্ডেন্সারে। 1 থেকে 2 হচ্ছে আমাদের এক্সপানশন ভালভে। 2 থেকে 3 হচ্ছে আমাদের ইভাপোরেটরে, যেটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটিং ইফেক্ট। আর 3 থেকে 4 হচ্ছে আমাদের কম্প্রেসরের কাজ, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইনপুট। সো এই টোটাল যে প্রসেসটা আছে, এই প্রসেসের ভিতরে আমাদের শুধুমাত্র কি হচ্ছে, এই প্রেশারটাকে রাইজ করার জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদেরকে হিট ইনপুট দিতে হচ্ছে, সরি ওয়ার্ক ইনপুট দিতে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেমে হচ্ছে কি এনার্জি ইনপুট। আর আমাদের এখান থেকে যে রিকোয়ার্ড আউটপুট হচ্ছে আমাদের 2 থেকে 3 পর্যন্ত যেতে আমাদের কি পরিমাণ আমাদের রেফ্রিজারেন্ট কি পরিমাণ হিট অ্যাবজর্ব করছে, সেটা হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড আউটপুট। সো
সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই 2 থেকে 3 এর জন্য আমার টোটাল যে এনার্জি আছে, যার জন্য যতটুকু এনার্জি লেগেছে, সেই এনার্জিটা হচ্ছে কি আমাদের আউটপুট, এবং 3 থেকে 4 পর্যন্ত যতটুকু ওয়ার্ক ডান আমাদেরকে করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের এই সিস্টেমের জন্য ইনপুট। তো এই আউটপুট থেকে ইনপুট বের করলে আমরা পাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ফর ভেপার রেফ্রিজারেশন সিস্টেম। স্যার ঠিক আছে, এনভায়রনমেন্টে চলে যাচ্ছে কোনটা স্যার? এনভায়রনমেন্টে চলে যাচ্ছে 4 থেকে 1। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এনভায়রনমেন্টে চলে যাচ্ছে আমাদের 4 থেকে 1। এই হচ্ছে আমাদের সেই গ্রাফটা, আমি তোমাদেরকে ওই টেবিলে এঁকে বুঝালাম। এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, আর এটা হচ্ছে পিএইচ, এখানে প্রেসার, আর হচ্ছে এনথালপি। সো আমরা স্যার এখানে 2 থেকে 3 তে যাইতে স্যার ওই যে মানে কার্ভটা এরকম মানে বেশি করে নামলো কেন? আচ্ছা, আবার কার্ভটা বেশি করে stable? নামলো হচ্ছে যে এটাই হচ্ছে প্যাটার্ন। যদি আমি প্রেসারকে কনস্ট্যান্ট রাখি, ওই প্রেসারকে আমার অবশ্যই, আমি যখন ঠান্ডা করতে যাব তখন অবশ্যই এই লাইনটা মেনটেন করে সে নিচের দিকে নামবে, সে অন্য কোনো পাথ অবলম্বন করবে না। ঠিক আছে, সো এর আগে যে আমি ছবিটা এঁকেছিলাম, ছবিটা তখন মুছে গেছে। সো আমি যদি মনে করো যে এই পয়েন্ট পর্যন্ত যদি আসি, এই পয়েন্টে আসার পর হচ্ছে আমার টেম্পারেচার দাঁড়াচ্ছে কত, খেয়াল করো। টেম্পারেচার আমার এখানে আসছে কত, 500°C। সো এই পয়েন্ট থেকে আমি ঠান্ডা করা শুরু করলাম। তো ঠান্ডা করতে 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 আমি এই জায়গায় আসলাম। সো আমার কি হচ্ছে দেখো, 500 থেকে আমি নেমে চলে আসছি কততে, 180-তে। তো 500 থেকে 180 পর্যন্ত যে টেম্পারেচারের যে ডিফারেন্স হচ্ছে, এবং এর ফলে আমার যে এনার্জি লস করতে হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের সেন্সিবল হিটিং। ঠিক আছে, দেন আমি এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসলাম, দ্যাট মিনস হচ্ছে 100% ভেপার থেকে যখন আমি 100% লিকুইডে আসলাম, এতটুকু আসার জন্য আমার যে পরিমাণ হিট ছেড়ে দিতে হচ্ছে এনভায়রনমেন্টে, সেটা হচ্ছে কি আমাদের লেটেন্ট হিট। ঠিক আছে, এবং যখন আমি যে প্রেসার ধরবো, ওই প্রেসারে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তো কনস্ট্যান্ট প্রেসারে আমাকে অবশ্যই এই লাইন মেনটেন করেই হচ্ছে কি হবে, আমার টেম্পারেচার ড্রপ হবে, এবং অ্যাজ ওয়েল এস কি হবে, আমার ফেস চেঞ্জ হবে। ঠিক আছে, এই লাইনের বাইরে আমি যেতে পারবো না। ঠিক আছে, জি স্যার। সো এইটা হচ্ছে কি আমাদের টোটাল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। তো এখানে ইন ডিটেইল লেখা আছে কোথায় কি হচ্ছে, কম্প্রেশনের কাজ কি হচ্ছে, কনডেনসেশনে কি হচ্ছে, থ্রটলিং মানে হচ্ছে আমাদের এক্সপানশন যে ডিভাইসটা আছে সেখানে কি হচ্ছে, দেন হচ্ছে ইভাপোরেশন কি আছে, ইন ডিটেইল লেখা আছে। তোমরা এটা শিখে ফেলবো ইনশাল্লাহ। আর আমাদের এই ছবিগুলো ড্র করে দেখাতে হবে যখন আমরা ডিসকাস করতে যাব। আচ্ছা, সো এখানে আছে রেফ্রিজারেশন সিস্টেম কি। রেফ্রিজারেশন সিস্টেম আমরা জানি যে এক্সট্রাক্টিং হিট ফ্রম এ লো টেম্পারেচার হিট সোর্স or substance or cooling medium and transferring it to a higher temperature heat sink. ঠিক আছে, তো এর ইন ডিটেইল হচ্ছে আমরা এটা সেকেন্ড লোতে ডিসকাস করে আসছি, তেমন কিছু নাই। এটা হচ্ছে একটা রিভার্স রেফ্রিজারেশন সাইকেল, এটা কার্নোট রেফ্রিজারেশন সাইকেল, যেটাকে বলা হচ্ছে রিভার্স হিট ইঞ্জিন সাইকেল। কারণ এর আগে যেটা ছিল আমাদের হিট ইঞ্জিনে আমাদের লেফট সাইডে ছিল হচ্ছে একটা কম্প্রেসর, দেন হচ্ছে বয়লার, তারপর ছিল হচ্ছে টারবাইন, এখানে হচ্ছে ইভাপোরেটর। তো আর আমাদের এখনকার যে রেফ্রিজারেশন সিস্টেমটা আছে সেখানে আমাদের ইভাপোরেটরও থাকে, কন্ডেন্সারও থাকে, কম্প্রেসরও থাকে, বাট টারবাইনের জায়গায় আমরা সেখানে সিম্পলি ইউজ করি হচ্ছে একটা এক্সপানশন ভালভ। ঠিক আছে, যেখান দিয়ে কি হয়, আমাদের কনস্ট্যান্ট এনথালপিতে কি হচ্ছে, আমাদের প্রেসার ড্রপ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে রিভার্স কার্নোট সাইকেলের সাইকেল, এবং প্রত্যেকটা প্রসেসে কি কি কাজ হয় না হয় সেটা ইন ডিটেল দেয়া আছে। তারপর যেটা হচ্ছে লিমিটেশনস অফ কার্নোট সাইকেল। তো রিভার্স কার্নোট সাইকেলের যে চারটা প্রসেস, তো চারটা প্রসেসের প্রথমটা হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেস, দেন হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, দেন হচ্ছে আইসোথার্মাল প্রসেস, দেন হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। এখানে মেইন জিনিস যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আইসোথার্মালি কখনো হিট ট্রান্সফার করা পসিবল না। ঠিক আছে, দেন হচ্ছে যেটা বলা হয় যে আইসেন্ট্রপিক কম্প্রেশন এবং হচ্ছে এক্সপানশন, এটাও কখনোই পসিবল না। এটা হচ্ছে আমাদের মেইন লিমিটেশন। এবং প্রত্যেকটা প্রসেস ধরা হয়েছে রিভার্সিবল, কিন্তু কোনো প্রসেসই রিভার্সিবল না, প্রত্যেকটা প্রসেস হচ্ছে ইরিভার্সিবল। তো সেই জিনিসগুলো এখানে মোটামুটি ডিসকাস করা আছে। এখন দুইটা টার্ম, একটা হচ্ছে সাবকুলিং এবং হচ্ছে সুপার হিটিং। ঠিক আছে, সাবকুলিং এবং সুপার হিটিং। তো সাবকুলিং এবং সুপার হিটিং এর ক্ষেত্রে প্রথমে আমি সুপার হিটিং নিয়ে একটু অ্যানালাইসিস করি। যখন আমাদের এই স্যাচুরেটেড যে লাইনটা আছে, এই লাইন থেকে যখন আমরা ক্রস করে আরো ডানের দিকে যাব, তখন সেটা চলে যায় হচ্ছে সুপার হিটেড রিজিয়নে। ঠিক আছে,
তো সুপারহিটেড রিজনে নেওয়ার মূল উদ্দেশ্য কি? নর্মালি আমরা আগেই জেনে আসছি, কোন লিকুইডকে আমরা কি করতে পারি বলতে পারি না, আমরা কম্প্রেসিবল ফ্লুইড বলতে পারি না। লিকুইড অবস্থায় সব ধরনের সাবস্টেন্সে কি ইনকম্প্রেসিবল, আর গ্যাসিয়াস অবস্থায় সকল সাবস্টেন্সে কি কম্প্রেসিবল। ঠিক আছে? সো যেহেতু আমরা এখানে কম্প্রেসর ইউজ করতেছি, সো আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যেন কি আমাদের কম্প্রেসরে যেন কোনো লিকুইড ড্রপলেট না আসে। কারণ কি, সেই লিকুইড সাবস্টেন্স থেকে আমাদের কম্প্রেসর কি করতে পারবে না, কম্প্রেস করতে পারবে না। তো সেটা মেক শিওর করার জন্য আমাদের প্রত্যেকটা রেফ্রিজারেশন সিস্টেমকে এমন ভাবে ডিজাইন করা হয় যেন ইভাপোরেটর থেকে যখন আমাদের রেফ্রিজারেন্ট বের হবে তখন যেন সেটা এই আমাদের সুপার হিটেড রিজনে থাকে, যেন আমাদের কম্প্রেসরে যেন শুধুমাত্র কি ড্রাই স্টিমটাই ঢুকে, স্টিমের সাথে যেন কোনো ওয়াটার ড্রপলেট বা লিকুইড ড্রপলেট যেন না থাকে। সো এটাকে আমরা বলি হচ্ছে কি সুপার হিটিং। দেন আমি আসি হচ্ছে সাবকুলিং। তো সাবকুলিং হচ্ছে কন্ডেন্সার থেকে যখন বের হবে তখন আমরা কন্ডেন্সারের ডিজাইনটা এমন ভাবে করব যেন কি হবে, আমাদের হিটটা কি আরেকটু বেশি পরিমাণ ছেড়ে দেয়। আমাদের রেফ্রিজারেন্টটা কি করে, আমাদের আরেকটু বেশি পরিমাণ হিট ছেড়ে দিয়ে সে যেন এই 100% যে লিকুইড আছে লিকুইডকে ক্রস করে এই মানে টোটালি লিকুইড রিজনে যেন সে চলে আসে। তো এদিকে চলে আসলে যে জিনিসটা হবে যে আমরা ইনশিওর করতে পারবো আমাদের এক্সপানশন যে ভালভটা আছে সেই ভালভে যেন আমাদের 100% লিকুইড রেফ্রিজারেন্টটা যেন প্রবেশ করে। ঠিক আছে? এবং তার থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেখানে খেয়াল করো, যদি আমি এই দেখো 2 থেকে 3 হচ্ছে কি আমাদের কন্ডেনসেশন। ঠিক আছে? 2 থেকে 3 এটা হচ্ছে পিএইচ ডায়াগ্রাম, নট টিএস ডায়াগ্রাম। ঠিক আছে? সো এখানে খেয়াল করো 2 থেকে 3 যে রিজিয়নটা আছে এই রিজিয়নে হচ্ছে কি আমাদের কিউ বের হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আমি এখান থেকে হিট ছেড়ে দিচ্ছি কোথায়, এনভায়রনমেন্টে। সো যখন আমি সাব কুলিং করছি দ্যাট মিন্স হচ্ছে কি আমি এই 3 পয়েন্টটাকে টেনে নিয়ে আর একটু বাম পাশে এসে 3 প্রাইম যে পয়েন্ট আছে এই পয়েন্টে চলে আসলাম। ঠিক আছে? এই পয়েন্টে আসার পর আমি যখন থ্রটলিং করতেছি তখন আমি পয়েন্টটা পাচ্ছি কি 4 প্রাইম। আমি পয়েন্টটা পাচ্ছি কি 4 প্রাইম। যদি আমি থ্রটলিং না করতাম তাহলে আমি কি পেতাম, শুধুমাত্র 4। আর যেহেতু আমি আমি যদি সাবকুলিং এর কারণে আমি পাচ্ছি কি 4 প্রাইম, আর সাবকুলিং না করলে শুধুমাত্র থ্রটলিং হয়ে কি হতো আমাদের, আমরা পেতাম হচ্ছে 0.4টাতে। সো এখন মেজার করো, যদি সাপোজ আমরা যদি এখানে সুপার হিটিং না করি, সুপার হিটিং না করলে এবং সাবকুলিং যদি না করতাম তাহলে আমাদের রেফ্রিজারেটিং ইফেক্ট থাকতো কত, দেখো 1 থেকে 4। ঠিক আছে? আর যদি আমি সাবকুলিং করি তাহলে আমার এই রেফ্রিজারেটিং ইফেক্ট কতটুকু হবে, 1 থেকে 4 প্রাইম। সো এখন গ্রাফ থেকে দেখে আমাকে বলো তোমরা যে 1 থেকে 4 প্রাইম বড় নাকি 1 থেকে 4 বড়? স্যার 4 প্রাইম 4 প্রাইম বড়। তো 4 প্রাইম যদি বড় হয় তাহলে কি আমাদের এখানে কি রেফ্রিজারেটিং ইফেক্টটা কি বেশি হবে? আমাদের কি হবে, রেফ্রিজারেটিং ইফেক্টটা কি হবে, বেশি হবে। কারণ কি হচ্ছে, আমার যখন এই পয়েন্ট থেকে আমি যখন আমার রেফ্রিজারেন্টে যখন হিট অ্যাবজর্ব করে 1 নাম্বার পয়েন্টে আসবে, তো খেয়াল করো 4 প্রাইম থেকে 1 আসতে হলে কি তাকে কি আরো বেশি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে হবে না? সো আরো বেশি পরিমাণ হিট যদি অ্যাবজর্ব করতে পারে তাহলে কি হবে, আমাদের যে রেফ্রিজারেটেড যে স্পেসটা আছে বা যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটা কি আরো বেশি ঠান্ডা হবে না? সো আমি যত বেশি ঠান্ডা হতে পারবো তত বেশি কি আমার জন্য কি ভালো, আমার জন্য লাভ, তাই তো? সো দ্যাটস ওয়াই কি করা হয়, আমাদের এখানে কি করা হয়, আমাদের এখানে সাবকুলিং করা হয় যেন কি হয়, আমরা একটু বেশি পরিমাণে কি পাই, রেফ্রিজারেন্ট ইফেক্টটা কি করতে পারি, বাড়াতে পারি। ঠিক আছে? তো দেখো আমরা যদি একটা নর্মাল আইডিয়াল ক্ষেত্রে কি হতো, আইডিয়াল যে ভেপর রেফ্রিজারেশন সাইকেল যেটা ছিল সেটা হচ্ছে 1 2 3 4। বাট আমরা যদি এখানে সুপার হিটিং এবং হচ্ছে সাবকুলিং যদি আমরা অ্যাড করি তাহলে দেখো কি দাঁড়াবে, 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম এবং 4 প্রাইম। সো দেখো টোটাল যে এরিয়াটা আছে 1 প্রাইম 2 প্রাইম বা 3 প্রাইম এবং 4 প্রাইমের যে এরিয়াটা সেটা কি অবশ্যই সিগনিফিকেন্টলি আমাদের 1 2 3 4 নর্মাল যে আইডিয়াল যে সাইকেলটা ছিল তার থেকে কি বড়। দ্যাট মিনস হচ্ছে কি আমরা এখান থেকে কি আরো বেশি পরিমাণ আউটপুট পাচ্ছি। ঠিক আছে? ফর কি ডিউ টু সাবকুলিং এন্ড সুপার হিটিং। আচ্ছা, সো আমাদের সিওপি যেটা ছিল কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, সেটাকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেটিং ইফেক্ট ডিভাইডেড বাই হচ্ছে কি ওয়ার্ক ইনপুট। তো রেফ্রিজারেটিং ইফেক্ট কি হচ্ছে আমাদের কিউএল বাই হচ্ছে কি ডাব্লিউ ইন। এবং যে জিনিসটা দেখা যায় যে যে কোনো রেফ্রিজারেশন সিস্টেমে সিওপির ভ্যালু হচ্ছে 1-এর থেকে বেশি হয়। তো সিওপির ভ্যালু যত বেশি হবে তার মানে কি হচ্ছে আমাদের সেই রেফ্রিজারেশন সিস্টেমের যে রেফ্রিজারেন্ট ইফেক্ট তত কি হবে, বেশি হবে, তাই না? 1-এর থেকে যত বেশি হবে
আমাদের সেই ফ্রিজের কি রেফ্রিজারেটিং ইফেক্ট কি হবে তত বেশি হবে। আচ্ছা, দেন আমরা যে বিভিন্ন এসি যখন কেউ বাসার জন্য কিনতে যায় তখন কিন্তু একটা ওয়ার্ড ইউজ করা হয় যে কত টনের এসি। আমরা কি পরিচিত এই টন ওয়ার্ডটার সাথে? কত টন? Yes, জি sir. স্যার, জি স্যার। তো ইউজুয়ালি দেখা যায় যে আমাদের রুমে নর্মালি দেখা যায় 1.5 টন 2 টন অথবা 1 টন। একটু যদি বড় আমাদের ক্লাসরুম গুলোতে থাকে হচ্ছে 4 টন অথবা 5 টনের বড় বড় এসি গুলো, ঠিক আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন আহ, ছোটখাটো কনভেনশন সেন্টারেও এই 5-6 টনের বেশ 4-5টা এসি ইউজ করা হয়। ঠিক আছে, তো এই টন বলতে কি বোঝায়? এই টন বলতে বোঝায় যে 1 টন ওজনের, ঠিক আছে, 1 টন ওজনের বরফ 24 ঘন্টায়, ঠিক আছে, 1 টন ওজনের বরফ যার টেম্পারেচার হচ্ছে 0°C, ঠিক আছে, তো সেই বরফকে 24 ঘন্টায়, হ্যাঁ, পানিতে রূপান্তরিত হতে বরফটা যে পরিমাণ হিট অ্যাবজর্ব করবে সেটা হচ্ছে 1 টন। কথা বোঝা গেছে? স্যার আবার বললেন আমাকে। সম্পূর্ণরূপে পানি হবে? হ্যাঁ, সম্পূর্ণরূপে পানি হবে। স্যার এটা আবার বলবেন স্যার? পানিটাও কি স্যার 0°C এর হবে? পানিটাও 0°C থাকবে, Yes, sir. যেটা হচ্ছে 0°C তাপমাত্রার 1 টন বরফ 24 ঘন্টায় 0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করতে হবে বরফকে, সেটাকে আমরা বলবো হচ্ছে 1 টন। ঠিক আছে, সেই পরিমাণ এনার্জিকে আমরা বলবো হচ্ছে কি 1 টন। এই 1 টন স্যার সমান এই হচ্ছে, ক্ষেত্রে কি বলবো যে লেটেন্ট হিট হ্যাঁ অ্যাবজর্ব actually- করতেছে? হ্যাঁ, লেটেন্ট হিটটাই সে কি করছে, অ্যাবজর্ব করছে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এই 1 টন সমান হচ্ছে 3.516 কিলো ওয়াট। ঠিক আছে, 1 টন সমান হচ্ছে কত? 3.516 কিলো ওয়াট। দেন আরেকটা ইউনিট আছে ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিইউ পার আওয়ার। সেটাকে দেখা যায় যে 1 টন সমান সমান হচ্ছে আমাদের 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার। ঠিক আছে, কারণ হচ্ছে 1 টন সমান হচ্ছে আমাদের 2000 পাউন্ড, আর আমাদের 30°F পানির যে ফিউশন, মানে হচ্ছে পানির বরফের যে ফিউশন, হিট অফ ফিউশন, অথবা যেটাকে আমরা বলেছি এলএফ দ্বারা বুঝিয়েছিলাম আমরা, বা যে পরিমাণ হিট অ্যাবজর্ব করলে হচ্ছে বরফ পানিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে 144 BTU পার পাউন্ড, এবং টোটাল আমাদের টাইম ফ্রেম হচ্ছে 24 আওয়ার। তো সেই হিসাব করলে আমরা দেখা যায় যে 1 টন ইকুয়ালস হচ্ছে 12,000 BTU পার আওয়ার। আচ্ছা, দেন হচ্ছে ভেপার অ্যাবজর্পশন সিস্টেম। তো ভেপার অ্যাবজর্পশন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, এটা ইউজ করা হয় কখন? যখন আমাদের ধরো আমাদের কি হয়, এমন একটা স্পেস, এটা হিউজ একটা শপিং মল, সেখানে কিন্তু কি দেখবা যে আমাদের কি করা হয়, ইউজুয়ালি অনেক অনেক জায়গা হচ্ছে সেন্ট্রাল কুলিং সিস্টেম থাকে, বা সেন্ট্রাল কুলিং সিস্টেম যদি না থাকে সেখানে হচ্ছে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করা হয়। সো একটা ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের ক্যাপাসিটি হয় হচ্ছে ধরো 120 টন বা 150 টন। ঠিক আছে, সো যদি আমাদের 150 টন কুলিং লোড যদি থাকে, যে কোনো একটা স্পেসকে ঠান্ডা করার জন্য আমাদের 150 টনের এসি ইউজ করতে হবে, সেক্ষেত্রে কি আমরা কি 1.5 টনের 1.5 টনের কি 100টা এসি ইউজ করব? এবং সেক্ষেত্রে যদি 1.5 টনের 100টা এসি যদি ইউজ করতে হয়, তাহলে সেখানে আমাদের টোটাল কস্টিং অনেক বেড়ে যাবে, আমাদের এফিসিয়েন্সি কি অনেক কমে যাবে। সেসব জায়গায় ইউজ করা হচ্ছে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। তো ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমটা তোমরা ইন ডিটেইল হচ্ছে ইন্টারনেট থেকে দেখে সেলফ স্টাডি করবা। আর আমি একটু বলে দিচ্ছি, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে ইউজ করা হয় দুইটা জিনিস, একটা হচ্ছে রেফ্রিজারেন্ট আর একটা থাকে হচ্ছে অ্যাবজর্বেন্ট। ঠিক আছে, একটা থাকে রেফ্রিজারেন্ট আর একটা হচ্ছে অ্যাবজর্বেন্ট। তো অ্যাবজর্বেন্ট যেটা থাকে সেটা হচ্ছে লিথিয়াম ব্রোমাইড, এবং রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে হচ্ছে আমাদের H2O। সো তুমি যদি টোটাল ফিগারটা দেখো খুবই কমপ্লেক্স মনে হবে, বাট তুমি যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করো, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কন্ডেন্সার, যেটা আমাদের ইভাপোরেশন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে ছিল, একটা কন্ডেন্সার ছিল, একটা এক্সপানশন ভালভ ছিল, একটা ইভাপোরেটর ছিল। বাট এই রাইট সাইডে টোটাল যেটাকে আমি একটা ডটেড লাইন দ্বারা ব্লক দেখাচ্ছি, সেখানে ছিল হচ্ছে কম্প্রেসার। আর এখানে কম্প্রেসারের জায়গা হচ্ছে আমরা এখানে ইউজ করবো, এটার নাম হচ্ছে জেনারেটর। এই টোটাল যে পার্টটা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে জেনারেটর। ঠিক আছে,
সো এখন আসো একটু আমি তোমাদেরকে দেখাই আমাদের ইভাপোরেটর থেকে যেই পানিটা বের হবে H2O, সেটা হচ্ছে কি আমাদের রেফ্রিজারেন্ট, এবং ইভাপোরেটর থেকে যেটা বের হয় সেটা কি অবশ্যই কি গ্যাসিয়াস অবস্থায় থাকে। তো এই গ্যাসিয়াস রেফ্রিজারেন্টের সাথে কি করা হয়, লিথিয়াম ব্রোমাইডকে মিক্স করানো হয়। তো লিথিয়াম ব্রোমাইডকে যদি মিক্স করানো হয় তাহলে দেখা যায় যে পানি এবং লিথিয়াম ব্রোমাইডের যে মিক্সচার দেখা যায় সেটার প্রেশার অনেক বেড়ে যায়। স্যার ব্যাপারটা কি স্যার রেফ্রিজারেন্ট হবে নাকি শুধু পানি হবে? ভেপারটা তো রেফ্রিজারেন্টের অংশ, যখন আমার ইভাপোরেটর থেকে বের হবে তখন সে কি ভেপার অবস্থায় থাকবে, বাট সাবস্টেন্সটা তো পানি, ঠিক আছে। সো এটাকে কি করা হয়, আমাদের লিথিয়াম ব্রোমাইডের সাথে মিক্স আপ করে এরকম লিকুইড অবস্থায় নিয়ে আসা হয় এবং সেটাকে ঠান্ডা করা হয়, ঠিক আছে। সো ভেপারকে যখন আমি ঠান্ডা করবো সেটা কি আবার কি হবে, আমাদের পানিতে রূপান্তরিত হয়ে যাবে। দেখো কুলিং ওয়াটার দিয়ে কি করা হয়, ঠান্ডা করা হয়। তো ঠান্ডা করা হলে এখানে পানি এবং লিথিয়াম ব্রোমাইডের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকে পাম্পের সাহায্যে প্রেসারাইজ করা হয়। তো এখানে পাম্পের সাহায্যে প্রেসারাইজ করলে কি হবে, আমাদের প্রেসার কি হবে, বেড়ে যাবে। দেন এই প্রেসারাইজড ফ্লুইডটাকে কি করা হয়, এখানে জেনারেটরে নিয়ে আসা হয়। তো জেনারেটরে নিয়ে আসলে কি হয়, জেনারেটর হচ্ছে এখানে একটা বাই এনি আদার মিনস, ধর একটা হিটার ইউজ করা হতে পারে, সোলার লাইট ইউজ হতে পারে, বা অন্য কোনো একটা ওয়েস্ট হিট, কোনো একটা ইঞ্জিন থেকে ওয়েস্ট হিট আসছে, সেই হিটটাকে ইউজ করে কি করা হয়, আমাদের লিথিয়াম ব্রোমাইড যেটা থাকে মিশ্রণ থাকে, সেই হাই প্রেশারাইজ, যেহেতু আমরা পাম্প দিয়ে কি করছি সেটাকে প্রেশারাইজ করে ফেলছি, সেই হাই প্রেশারাইজ লিথিয়াম ব্রোমাইড এবং পানির যে মিশ্রণটা থাকে সেটাকে হিটেড করা হয়। হিট দিলে কি দেখা যায়, হিট দিলে দেখা যায় আমাদের এখান থেকে হচ্ছে লিথিয়াম ব্রোমাইডের মিশ্রণটা চলে যাচ্ছে রেকটিফায়ারে, রেকটিফায়ার থেকে শুধুমাত্র হাইলি হিটেড এন্ড হাই প্রেশারাইজড H2O কি হয়, আমাদের কন্ডেন্সারের ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। আর আমাদের যে গ্যাসটা এখানে জেনারেট হচ্ছিল সেখানে কি থাকে, কিছু লিথিয়াম ব্রোমাইডও থাকে, সেই লিথিয়াম ব্রোমাইডে কি করা হয়, আমাদের রেকটিফায়ারের সাহায্যে সেটাকে আবার কি হয়, আমাদের জেনারেটরে ব্যাক করানো হয়, ঠিক আছে। দেন শুধুমাত্র যে লিথিয়াম ব্রোমাইডটা থাকে সে কিন্তু কি জেনারেটরে কি হিটেড অবস্থায় থাকে। তো সেই হিটেড অবস্থায় আমাদের লিথিয়াম ব্রোমাইডকে কি করা হয়, এই রিজেনারেটরের ভিতর দিয়ে পাস করানো হয়। সো এখান থেকে পাস নিচের দিকে নামছে কে, আমাদের হাইলি হিটেড মানে হাই টেম্পারেচার লিথিয়াম ব্রোমাইড, আর এই উপরের দিকে উঠছে হচ্ছে আমাদের লো টেম্পারেচার লিথিয়াম ব্রোমাইড এবং পানির মিশ্রণ। তো এখানে কি হয়, কিছুটা হিট ট্রান্সফার হয়, যার ফলে কি হয়, এই পোর্শনেই আমাদের পানি এবং লিথিয়াম ব্রোমাইড কি কিছুটা হিটেড অবস্থায় আমাদের এই জেনারেটরে প্রবেশ করে। দেন আমাদের কি হয়, এখান থেকে কি হয়, আমাদের যে হায়ার টেম্পারেচার যে লিথিয়াম ব্রোমাইডটা ছিল সে কি করবে, সে কিছু কি হিট ছেড়ে দিচ্ছে, তার মানে কি তার টেম্পারেচার কমে যাচ্ছে, এবং টেম্পারেচার কমে যাওয়ার সাথে সাথে কি করা হয়, এখানে এক্সপানশন ভালভের মাধ্যমে এখানে যে পাম্পের সাহায্যে যে প্রেসারটা রাইজ করা হয়েছিল, এক্সপানশন ভালভে কি করা হয়, সেই প্রেসারটাকে ড্রপ করে দেন আবার আমাদের কি এই অ্যাবজর্ভারে আমাদেরকে লিথিয়াম ব্রোমাইডটাকে পাঠিয়ে দেওয়া হয়। আর এখান থেকে আমাদের পিওর H2O কন্ডেন্সিং ইউনিটে তার কাজ করে এক্সপানশন ভালভে রিডিউস অবস্থায় এসে ইভাপোরেটরে সে কুলিং ইফেক্ট দিয়ে সে কি আবার তার অ্যাবজর্ভারে ফিরে আসে। রিজেনারেটরে কি হয়েছে এটা একটু বলা যাবে আবার? রিজেনারেটর হচ্ছে আমাদের এখানে যেই লিথিয়াম ব্রোমাইড এবং পানির যে মিশ্রণটাকে আমরা পাম্প আপ করে মানে প্রেসারাইজ করে যখন ফ্লো করাচ্ছিলাম, আর এখান থেকে কি হচ্ছিল, আমাদের যে লিথিয়াম ব্রোমাইডটা ব্যাক করছিল আমাদের অ্যাবজর্ভারে, তো এই লিথিয়াম যে ব্রোমাইড যেটা ব্যাক করতে থাকে তার টেম্পারেচার বেশি থাকে আমাদের এই লিথিয়াম ব্রোমাইড এবং পানির মিশ্রণের তুলনায়। তো যেহেতু টেম্পারেচার বেশি আর টেম্পারেচার কম, তাহলে কি হবে, এখানে হিট ট্রান্সফার হবে। তো হিট ট্রান্সফার হলে কি হবে, আমাদের এই জেনারেটরে গিয়ে কি আলটিমেটলি কি আমাদের ধরো তুমি ধরো একটা পানি ফুটাবা, ঠিক আছে। সো তুমি তোমার পাত্রে পানি ফুটানোর আগে একটা বাই এনি আদার মিনস যদি পানির টেম্পারেচার ধরো তুমি ধরো নর্মালি পানির টেম্পারেচার ছিল 30°C, তো তুমি হচ্ছে এই রিজেনারেটরের ভিতরে যখন তুমি পাস করাচ্ছ তখন পানির টেম্পারেচার হয়ে গেল হচ্ছে 30°C এর জায়গায় হচ্ছে 50°C। দেন কি আর 50°C তুমি যদি জেনারেটরে থেকে নাও তাহলে কি হচ্ছে, তোমার পানি 100°C কি ভেপার করা জলীয় বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে বা ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এই রিজেনারেটরের সাথে কি করা হয়, যে একটা ওয়েস্ট হিট, এই হিটটা কি লিথিয়াম ব্রোমাইড কি আলটিমেটলি ছেড়েই দিবে। তো এই হিটটাকে কাজে লাগিয়ে কি করা হচ্ছে, আমাদের এই লিথিয়াম ব্রোমাইড এবং পানির যে মিশ্রণটা ছিল সেটাকে কি করা হচ্ছে, হাই টেম্পারেচার সেটাকে মানে হিটেড করা হচ্ছে, তার টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেন আমার জেনারেটরে কি হয়, এফিসিয়েন্সিটা বেড়ে যায়, যেন আমি কম হিট দিলে কি হচ্ছে, আমাদের যে আলটিমেটলি আমার যে স্টিম জেনারেট করার কথা সেটা যেন আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাস ছিল। হ্যাঁ হ্যাঁ ক্লাস ছিল। তো এইটাই হচ্ছে আমাদের টোটাল জেনারেটর সেকশন, ঠিক আছে। এরপর হচ্ছে রেফ্রিজারেন্টের কি কি প্রপার্টি গুলো আছে, ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি, এই জাস্টগুলো তোমরা একটু পড়ে নিও, খুব
ডিফিকাল্ট কোনো কিছু না। সো আমি যেটা করব, আইসি ইঞ্জিন এবং রেফ্রিজারেন্ট থেকে এক সেট কোশ্চেন করব ফাইনালে, ঠিক আছে? সো দুটো মিলিয়ে যেহেতু করব, সো তোমরা এই দুটো টপিক বেশ ভালোভাবেই পড়বা আশা করি। তার যেহেতু আমাদের সময়ও শেষ, আমাদের ক্লাসও শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। Yes, sir. স্যার কিছু স্যার ম্যাথ প্রবলেম স্যার দিয়ে দিলেন। হ্যাঁ, ম্যাথ প্রবলেম এখান থেকে আমি ম্যাথ প্রবলেম দেই না, এখান থেকে আমি আসলে থিওরিটিক্যাল দেই, ঠিক আছে? কারণ এখান থেকে ম্যাথ প্রবলেম দিলে একটু হায়ার লেভেলের নলেজ লাগবে, তো সেটা আসলে তোমাদের স্টেজে আসলে জানার খুব একটা প্রয়োজনীয়তা পড়ে না, এই জন্য সিলেবাসেও দেয়া নাই। দ্যাটস আর কি, সিলেবাসে যতটুকু কভার করার কথা আমি ঠিক ততটুকুই কভার করি। থিওরিটিক্যাল স্যার আমি গত ক্লাসটা এই সেকশনের সাথে করেছিলাম স্যার, এরপর ইমেইলে পাঠিয়ে দিচ্ছিলাম ওই অ্যাটেন্ডেন্সের কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা স্যার নেই। স্যার লাস্ট ক্লাসের মানে স্যার ভিডিওটা আপ দিলে ভালো হতো স্যার, অনেক মানে আচ্ছা ঠিক আছে, আমি দেখি আইসি ইঞ্জিনের এটা দিয়ে দিও না, ভিডিও দুটো দিয়ে দিও না। স্যার ওই যে যেদিন স্যার সকাল মানে এক্সট্রা ক্লাস নিলেন স্যার রবিবারে। হুম 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 হুম, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো আজকে কি মোটামুটি সবাই কি প্রেজেন্ট আছো, নাকি 3-4 জন নাই? স্যার 2-3 জন মনে হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আর এখন আর attendance- বেশিরভাগই আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ঠিক আছে? থিওরিটিক্যাল আর যেটা হচ্ছে তোমাদের থ্রু দিস কোর্স, ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় Master. তাহলে যেটা করবো হচ্ছে পরবর্তীতে আমি একটা তোমাদের Hello. রিভিউ ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? কথা শুনতে পারছো? ওকে স্যার। জি Okay. স্যার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, Welcome, sir. তোমাদের সাথে ক্লাস করে খুব ভালো লাগলো। ওকে, আপনিও দোয়া করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করো, আর যদি ইউনিভার্সিটি ফলে যদি সুযোগ হয় তাহলে হয়তো বা তোমাদের সাথে কখনো দেখা হবে। ওকে ঠিক ইনশাআল্লাহ আছে, স্যার। তাহলে ইনশাআল্লাহ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।